ওকে, আমরা জেন ব্যাচ নাম্বার 3 এর 12তম ক্লাসের আলোচনা শুরু করছি এবং আজকের আলোচনার বিষয় স্টুডেন্টরা ভুলে গেছে। আমি বলেছিলাম বিজন বলতে পারে নাই আজকের আলোচনার বিষয়। বুলবুল কি বলেন তো? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। আচ্ছা, আজকের আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাজিক ফাংশন। মনে আছে? হ্যাঁ, আমি জাস্ট শুরু করেছিলাম ক্লাসের শেষের দিকে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ইনক্যাপসুলেশন নিয়ে কথা বলছিলাম একেবারে শেষের দিকে। আমি একটা বা দুইটা ফাংশন নিয়ে একটু কথা বলেছিলাম যেটা শুরু হয় আন্ডারস্কোর দিয়ে। কনস্ট্রাক্ট এবং ডেস্ট্রাক্ট নামে দুইটা ফাংশনের নাম বলেছিলাম এবং হয়তো সিম্পল একটা এক্সাম্পল দিয়েছিলাম। আজকে এলাবোরেটলি আসবো যাতে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়। তো আমরা বেশ কিছু ম্যাজিক ফাংশনস রয়েছে। ইনফ্যাক্ট ম্যাজিক ফাংশন ইন্ট্রোডিউসড হয় পিএসপি 5-এ। পিএসপি 5-এর আগে ম্যাজিক ফাংশন কিন্তু ছিল না এবং রিজন ইজ দ্যাট যে পিএসপি 5-এর আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামই পিএসপি দিয়ে করা যেত না। তো মোস্ট অফ দ্য ম্যাজিক ফাংশনস কিন্তু কাজ করে ক্লাসের মধ্যে, সো প্রশ্নই আসে না, তাই না? যদি ক্লাসই না থাকে তাহলে ম্যাজিক ফাংশন থাকবে কোথা থেকে? তো শুরুর দিকে ম্যাজিক ফাংশন 12টা ছিল, 5.6-এ সেটা বেড়ে 14টা হয় এবং এখন সে সংখ্যা 17টা। আমরা একটু দেখি। আমি একটা ভিউ ফাইলই করি আপনাদের জন্য। লাইক আমি একটা ফোল্ডার করছি index.php। সো আমার সাথে সাথে করবেন কারণ ইন্টারেস্টিং এবং হাতে কলমে শিখলে এটা মনে থাকবে এবং ডেফিনেটলি দুইটা কোশ্চিন এখান থেকে আসবে। আমি আপনাদের সাথে একটা প্র্যাকটিস বুক শেয়ার করব আজকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর প্র্যাকটিস ওয়ার্ক এখানে রয়েছে, কোশ্চিন উইথ এক্সাম্পলস। সো এটার সলিউশনটা আমরা যদি করতে পারি তাহলে ভালো একটা অ্যাডভান্টেজ চলে আসবে আমাদের। তো বেসিক ফাংশন গুলোকে আমরা নর্মালি চিনি যে ফাংশনগুলো আন্ডারস্কোর দিয়ে শুরু হয় সেগুলোকে। বাট আমি যদি ক্লাসের মধ্যে থেকে আন্ডারস্কোর দেই সেগুলো কিন্তু ম্যাজিক ফাংশন আকারে চলে আসে। বাট এছাড়াও এই যে ডট ক্লাস আন্ডারস্কোর ক্লাস ডিরেক্টরি ফাইলস ফাংশনস, এটা বেসিক্যালি কোনো একটা, এই যে ক্লাসটা আমি যদি বলি নেম স্পেসিং এর জন্য এটাকে নরমালি আমরা ইউজ করি। ডিরেক্টরি ফাইন্ডিংস ইনক্লুড করার জন্য, ডিরেক্টরিকে ইনক্লুড করার জন্য আমরা ইউজ করি। ফাইলস, কোন একটা ফাইলের নামকে আমরা পাওয়ার জন্য। ফাংশন নামকে আমরা পাওয়ার জন্য এগুলোকে ইউজ করে থাকি। এটা ডিফারেন্ট জিনিস, এগুলো ম্যাজিক ফাংশন না। আর আন্ডারস্কোর দেওয়ার পরে এটা যদি ক্লাস হতো, লাইক কোন একটা ছোট্ট ক্লাস, লাইক আমি একটা লিখি, দেখেন ক্লাস ABC, আমি এরপরে যদি আন্ডারস্কোর দেই তাহলে কিন্তু
যে ফাংশনগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা ম্যাজিক ফাংশন বলবো। ওকে, সো কয়টা ফাংশন আছে আমি একটু দেখে নেই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14টা ফাংশন আছে এখানে। ঠিক আছে, আর একটা ফাংশন আছে ভিন্ন জায়গায়। ক্লাসের মধ্যে 14টা ফাংশন ম্যাজিক ফাংশন কাজ করে, আর আরেকটা আছে ক্লাসের বাইরে। যখন আমি এটা ফাইল আকারে যাব, ঠিক আছে, এই নামে একটা ফাংশন আছে অটোলোড। সো এই অটোলোডটাকেও আমরা ম্যাজিক ফাংশন বলে থাকি। সো টোটাল ম্যাজিক ফাংশনের সংখ্যা 15টা। সো ক্লাসের মধ্যে আমরা পাই হচ্ছে 14টাকে, আর ক্লাসের বাইরে যেটা সেটা হচ্ছে অটোলোড, তাই না? ক্লাসের বাইরেটা হচ্ছে অটোলোড। এটা ক্লাসের বাইরেই নরমালি আমরা ইউজ করে থাকি। তো প্রথম যে অটোলোড মানে সরি ম্যাজিক ফাংশনটা নিয়ে আমি কথা বলবো, সেটা ক্লাসের বাইরের যে ম্যাজিক ফাংশন সেটা। আর ম্যাজিক ফাংশনগুলোর বিশেষত্ব হচ্ছে এটাকে কল করার প্রয়োজন পড়ে না, সে নিজেই নিজেকে কল করে বসে। একটা সার্টেন সিচুয়েশন অ্যারাইভ হলেই ওই ওই ম্যাজিক ফাংশনটা যদি থাকে তখন সেটা কল হয়ে যায়। সো অটোলোড কথা শুনলেই কিন্তু একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসে, যে অটোমেটিক কোনো কিছু লোড করবে এরকম একটা কিছু, তাই না? তো আমরা আমরা যদি একটা সিম্পল এক্সাম্পলে যাই, ফর এক্সাম্পল এরকম যদি বলি যে লাইক ডলার ABC ইকুয়াল নিউ ABC, ডলার XYZ ইকুয়াল নিউ XYZ। সবাই একটু খেয়াল করি, এই দুটো লাইন কি? হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, এই বুঝি নাই। বিজন ভাই বলতেছে আজকে 11 নম্বর ক্লাস। আজকে 12 নম্বর ক্লাস। উনি ফোল্ডারের মধ্যে 10 এর পর 11 দেখতে পারতেছেন, এই জন্য জিজ্ঞেস করছি। সেটা ইউটিউবে পাইনি তো, এই জন্য তার একটু কনফিউজ হয়ে গেছিল। আচ্ছা, ওই ভিডিওটা বেসিক্যালি খোঁজা হচ্ছিল। ওকে, সো সো এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি আমি দুইটা ক্লাসের কি করেছি, এই জায়গায় অবজেক্ট তৈরি করেছি, তাই না? সো সো এখানে কি করার আছে? কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমাকে কি করতে হয়? ক্লাস তৈরি করতে হবে আগে। মনে করেন আমি দুইটা ক্লাস বানাই, হ্যাঁ, আপনাদের জন্যই। সো আমি ডে 12-এ ফোল্ডার করি, ক্লাসেস নামে ফোল্ডার করি, এবং এর ভেতরে পিএসপির ক্লাস তৈরি করি। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, মানে জাস্ট গুগলের পেজটা এসে রয়েছে। আচ্ছা,
আমরা আমরা একটা ক্লাস তৈরি করেছি এবিসি। এটা তো আমরা দেখেছি যে আমরা দুইটা লাইন দিয়ে কি করেছি, দুইটা ক্লাসের অবজেক্ট বানিয়েছি। সো অবজেক্ট বানানোর আগে আমাকে কি করতে হবে, আমাকে ক্লাস তৈরি করতে হবে। সো আমি ক্লাস তৈরি করি। সো আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, দ্যাট ইজ ওয়াই এক দুইটা ক্লাস নিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি। বাট একটা প্রজেক্ট যখন করা হয় তখন ওই ক্লাসে কত, মানে ওই প্রজেক্টে কতগুলো ক্লাস থাকতে পারে তার তো কিছু ধারণা যারা লাইভ প্রজেক্টে কাজ করে তারা করতে পারেন। আবার আমি যদি কোনো ফ্রেমওয়ার্কের কথা বলি, লাইক ল্যারাভেল, কোডিগনেটর, এখানেও কিন্তু নাম্বার অফ কি আছে, বিল্ট ইন ক্লাসেস রয়েছে, তাই না? তো আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, কোনো ফ্রেমওয়ার্কই ইউজ না করি, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমি একটা ফাইল থেকে 5টা ক্লাসকে ক্লাসের অবজেক্ট বানাবো, এবং অবজেক্ট বানাতে গেলে আমাকে কি করতে হবে, সো ক্লাস তো ডেফিনেটলি থাকবে, ওই ক্লাসের কি আমাকে লিংক তৈরি করতে হবে না? আদারওয়াইজ তো আমাকে এরর দেবে। সো আমি যদি লিংক তৈরি করার কথা বলি, দেখেন ইন্ডেক্স ফাংশন ফাইলটা রান হয়ে গেছে, ইন্ডেক্স। সো ক্লাস এবিসি নট ফাউন্ড, ঠিক না? সো আমার কিন্তু ক্লাস এবিসি কে সে খুঁজেই পাচ্ছে না, এই আমার এবিসি ক্লাসকে সে খুঁজেই পাচ্ছে না, কারণ এটাকে রিকোয়ারি করা হয়নি, রাইট? আমার এবিসি ক্লাস আছে, আমার এক্স ওয়াই জেড আছে। সো আমি আমি যেটা করি সেটা হচ্ছে যে কি করব, রিকোয়ার, না রিকোয়ার, দেন ক্লাসেস, ইনক্লুড করলেও হবে। সো এবার যদি আমরা দেখি এটাকে ইনক্লুড করেছি, এররটা সরে গেছে, বলছে এক্স ওয়াই জেড নট ফাউন্ড। সো একই কাজ, যে আমাকে এক্স ওয়াই জেড ও লিংক করতে হবে। ঠিক এভাবে আমি যেটা করতে পারি যে কানেকশনটা করে দিলেই আমার কাজ হবে, আমার অবজেক্টটা তৈরি হলো। বাট প্রবলেম ইজ দ্যাট যে আমার যদি 10টা ভিউ থাকে, বা আমার যদি মনে করেন যে প্রত্যেকটা পেজেই অনেকগুলো করে ক্লাসের ইউজ হয়, সো সেখানে কিন্তু এই রিকোয়ার করাটা একটা বোরিং জব হয়ে দাঁড়াবে, তাই না? তো এই বোরিং জবটাকে খুব সহজে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ওই অটোলোড ম্যাজিক ফাংশনটা ইউজ করতে পারি। হুম। সো কিভাবে আমরা ইউজ করতে পারি, জাস্ট একটা ফাংশন, তার ভেতরে একটা লাইন দিয়েই আমার যতই ক্লাস এই পেজের ভেতর থেকে কল হোক না কেন, সেটা যদি স্পেসিফিক পাতে থাকে তাহলে আমি খুব সহজেই তার ইনস্ট্যান্স তৈরি করে ফেলতে পারবো। সো কিভাবে আমি এই দুটা লাইনের পরিবর্তে, বা যদি এখানে 10টা লাইনও থাকতো বা 100টা লাইনও থাকতো, তার পরিবর্তে কিন্তু আমি লেখার চেষ্টা করছি একটা ফাংশন। দেখেন require class, then class name dot php, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ক্লাস নেম ভেরিয়েবলটা যখনই কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হবে, মানে ইনস্ট্যান্স তৈরি করার চেষ্টা করবে, বাট কোনো কানেকশন পাবে না, সে সরাসরি অটোলোড ফাংশনকে কল করবে। যেহেতু এখানে অটোলোড রয়েছে, অটোলোড না থাকলে তো এরর আসতো, অটোলোড পেলেই তাকে কল করবে এবং এই ক্লাসের নাম চলে যাবে তার কাছে। ওকে, ক্লাস নেম দেখে এটা চেঞ্জ করা যাবে না, ক্লাস নেম ক্লাস নেমে রাখতে হবে, রাইট। হ্যাঁ,
এই ক্লাসের নেমটা, এই যে আমি যে প্যারামিটারটা ধরেছি সেটা এখান থেকে আমি এক্সিকিউট করছি। হ্যাঁ, যে কোনো নাম দিতে পারে সে। একটু খেয়াল করেন এখানে আর এখন কোনো এরর নেই। বলেন, এটা যে কোনো নাম হতে পারে, এটা ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল নেম যেটা মূলত এই ক্লাসের নামটাকে ধরবে। একটু খেয়াল করেন, আমি যখন এবিসি কে যাচ্ছি, আমি যখন এবিসি তে যাচ্ছি তখন এই ক্লাসের নামটা এখানে চলে যাচ্ছে। সে কি করছে, ক্লাসের মধ্যে abc.php নামে ফাইল খুঁজছে। এখানে abc.php নামে ফাইল রয়েছে, বুঝতে পেরেছি। পরের লাইনেও একই কেস। তো তার মানে আমি এই যে লাইনটা দিলাম, মানে এই ফাংশনটা লিখলাম, সেটা কখন কল হবে, যখনই দেখবে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাচ্ছে বাট তার সাথে কোনো লিংক নেই, সে এই অটোলোডকে কল করবে, ক্লাসের নামটা ভেরিয়েবলে দিয়ে দেবে এবং সেটা যদি এই ফোল্ডারে থাকে সেখান থেকে সে রিকল করে ফেলবে। পরে যখন এই অবজেক্টটা তৈরি হচ্ছে তখন ক্লাস নেমের জায়গায় xyz যাচ্ছে আর এখানে সে বসিয়ে দিচ্ছে xyz.php। সো তার একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? বোঝেন নাই? ডেফিনেটলি ক্লাস নেম এবং ফাইল নেম, গতদিন আমি একদম স্পষ্ট করে বলেছি ক্লাস নেম এবং ফাইল নেম অবশ্যই সেম হতে হবে। সমস্যা নাই, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ক্লাসের প্রথম অক্ষর বড় রাখা একটা নিয়ম। বুঝতে পেরেছেন বিজন আর বুলবুল? ক্লাসে ফাইলে আমি একবার ফেসবুকে লাইব্রেরি ইউজ করছি ক্লাসে, বুঝছেন? ছোট হাতের ছিল এজন্য সে ইগনোর মারতে ছিল। বড় হাত করে ঠিক হয়েছে স্যার। এতে কি কোনো রোলস এর প্রবলেম আছে? আরেকবার বলেন। উনি ফেসবুকের একটা লাইব্রেরি ইউজ করছিল, ওটা মানে ক্লাস ছোট হাতে দিছিল ক্লাস নেমটা, সো এই জন্য তার প্রবলেম হয়েছিল। এখন পরবর্তী ক্লাস নেমটা আবার ক্যাপিটাল লেটার যখন ইউজ করে তখন তার প্রবলেম সলভ হয়েছে। সেটাই, হ্যাঁ, ক্লাসের নাম ক্যাপিটালাইজ করতে হয়। হ্যাঁ, ফাইলের নাম, ফাইলের নামটা স্মল লেটারের কারণে তার প্রবলেম হয়েছে। ফাইলের নাম পরে ক্যাপিটাল লেটার দেওয়ার পরে তার প্রবলেম সলভ হয়েছে। হ্যাঁ, ওই নামটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে স্মল লেটারই ইউজ করা, এটা বেটার। হ্যাঁ, দেখেন আমি এই ফাইলে ক্লাসের নামটা এখানে ধরার চেষ্টা করছি। দেখেন আমার ক্লাসের নাম কি আসে, এবিসি এক্সওয়াইজেড। এটা একটু বলে নেই, ফেসবুকের ক্ষেত্রে যেটা বিজন বলেছে যে থ্রু ফেসবুকের নাম্বার অফ ক্লাসেস রয়েছে এবং এটা উইন্ডোজের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। বাট যখনই এটা লাইভ সার্ভারে চলে যাবে, বিজন যেটা বলছে যে বিজন ওটা যদি লোকাল মেশিনে ট্রাই করতো কোনো এরর ছিল না, বাট লাইভ মেশিনে গেলে এটা এরর আসবে এবং তাই হয়েছে, কারণ লিনাক্স কেস সেনসিটিভ, উইন্ডোজ কেস সেনসিটিভ না। ওকে, আমি বোঝাতে পেরেছি? সো উইন্ডোজ মেশিনের কাছে যে স্মল এ ক্যাপিটাল এ সেম জিনিস, বাট লিনাক্সের কাছে দুইটা ডিফারেন্ট জিনিস। সো এই যে অবজেক্টের কথা আসছে সেই ক্ষেত্রে ক্লাসের নামটাও কি, মানে ক্লাসের নামটাও ক্যাপিটালাইজই হতে হয়, মানে ক্লাসের নাম সাথে সাথে ফাইলের নামও কি ক্যাপিটালাইজ হতে হয়। সো যদি আমরা ম্যাজিক ফাংশন ইউজ করে সেই কাজটা করি, ইন দ্যাট কেস ফাইলের নামগুলো ক্যাপিটালাইজ ফরম্যাটে রাখতে হবে। আর যদিও একটা ওভারঅল স্ট্যান্ডার্ড রয়েছে যে অলওয়েজ ফাইলের নেম কি হবে, অল স্মল লেটারে হবে। সো যদি ওভারঅল স্ট্যান্ডার্ড ফলো করতে যাই অল স্মল লেটারে হবে। আর যদি আমি আমাদের ওয়ার্কলোডটা কমিয়ে, মানে আমি বলছি না যে স্মল ক্যাপিটাল লেটার দিলে কোনো ভায়োলেশন হবে, এরর হবে, কোনো এরর হবে না, বাট ওভারঅল একটা স্ট্যান্ডার্ডের ভায়োলেশন হয় যে ফাইলের নামগুলো ক্যাপিটালাইজ করাতে। বাট
এইসব কেসে আপনি ক্লাসের নামগুলো ক্যাপিটালাইজ করতে পারেন। বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে ম্যাজিক ফাংশন নিয়ে? আপাতত কোনো কোশ্চেন নেই। আপাতত কারো কোনো কোশ্চেন নেই, মানে নেক্সট কোশ্চেন অ্যারাইজ হলে জানাবে আপনাকে। ওকে, সো এরপরে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্লাসের ভেতরের দিয়ে শুরু, যে আমি গতদিন একটু করে বলেছিলাম কনস্ট্রাক্টর। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, বাকি যে 14টা ম্যাজিক ফাংশন রয়েছে এই সকল ম্যাজিক ফাংশনগুলো পাবলিক হবে। কোনো ম্যাজিক ফাংশনই প্রোটেক্টেড বা প্রাইভেট হবে না। ক্লিয়ার? না, মানে এটা নিয়মে নাই। ওকে, এটা নিয়মে নেই। এটা অ্যাকচুয়ালি কোনো কিছু মিন করবে না, এটা কাজই করবে না। আমি বোঝাতে পারছি? ম্যাজিক ফাংশন গুলো ইউজ করার অর্থ হচ্ছে বা ম্যাজিক ফাংশন রাখার অর্থ হচ্ছে কিছু স্পেশাল কাজ হাসিল করে নেওয়া ক্লাসের মধ্যে থেকে, ভিউ হ্যান্ডেল থেকে। সো আমি ভিউ এর সাথে ক্লাসের বেশ কিছু ব্যারিয়ার তৈরি করে রেখেছি, প্রোটেক্টেড, প্রাইভেট বা ক্লাসে দেওয়ার মাধ্যমে। আমি শুধু পাবলিক প্রপার্টি গুলোর অ্যাক্সেস দিচ্ছি যখন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো কখনো কখনো শুধু পাবলিক প্রপার্টির অ্যাক্সেস দিয়ে অনেক কিছু থেকে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডকে বঞ্চিত করা হয়, আর ম্যাজিক ফাংশনগুলোর মাধ্যমে এর কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সো এক্সাম্পল ম্যাজিক ফাংশনগুলোর ওয়ার্ক দেখলে আপনারা আস্তে আস্তে করে বিষয়টা খোলাসা হয়ে যাবে। এবার একটু দেখেন যে আমি কনস্ট্রাক্টর বলেছি, ইন কনস্ট্রাক্ট ওকে। সো আমি XYZ এর মধ্যে আপাতত কিছু লিখছি না। আমি যখনই ABC একটা অবজেক্ট তৈরি হচ্ছে, কনস্ট্রাক্টর কাজ কি, লাইক আমি ABC ক্লাসেই একটা ফাংশন লিখি, obviously এটা পাবলিক ফাংশন, create echo in create, জাস্ট আমি এতটুকু লিখে রেখেছি। একটু খেয়াল করেন, আমি জাস্ট অবজেক্ট তৈরি করেছি, কোনো ফাংশন এখন পর্যন্ত কল করি নাই। আমি XYZ কে আপাতত বাদ দিয়ে রাখি, এবং আমি যদি ইন্ডেক্স কে রান করাই আমরা কি দেখতে পাবো? আমাকে দেখাচ্ছি ইন কনস্ট্রাক্ট। এর অর্থ হচ্ছে যে আমি যখনই কোনো ক্লাসকে এই অবজেক্ট তৈরি করতে গেলাম, এই ম্যাজিক ফাংশন অটোলোডের মাধ্যমে ক্লাসটা লিংক আপ হলো এবং এর একটা অবজেক্ট তৈরি হলো, এবং ইনস্ট্যান্স তৈরি হওয়ার সাথে সাথেই ওই ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে সেটা এক্সিকিউট হয়ে যায়।
ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই যদি ক্লাসে কনস্ট্রাক্ট থাকে সেটা রান হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার জন্য আবার এই যে কনস্ট্রাক্টর কল হয়ে গেছে, একটু খেয়াল করেন আমি কনস্ট্রাক্টরের মধ্যে কি লিখেছি, ইন কনস্ট্রাক্ট, আউটপুটে কি আসে, ইন কনস্ট্রাক্ট। আমি কি কনস্ট্রাক্টর ফাংশনকে কল করেছি? না স্যার, তাহলে সে অটোমেটিকই কল হয়েছে কখন, যখন আমি অবজেক্ট তৈরি করছি। ওকে, সো কনস্ট্রাক্টর ম্যাজিক ফাংশনের কাজ হচ্ছে এই ক্লাসের যখনই কোনো অবজেক্ট তৈরি হবে সঙ্গে সঙ্গে সে নিজেকে এক্সিকিউট করে ফেলবে। ক্লিয়ার? ওকে দেন, তাহলে এবার আমি ক্রিয়েট কে কল করি, দেন পরের ফাংশনটা কিভাবে আমরা এক্সিকিউট করে দেখা যাক। এবার আমি এই এবিসি দিয়ে আমি ফাংশন কল করার চেষ্টা করি। দেখেন আমি ক্রিয়েট কে কল করেছি। সো ক্রিয়েট কে কল করলে কি আসে, আমি একটু এদের মধ্যে একটু ব্রেকডাউন করি। ইকো বিআর ফাইলটা সেভ হতে গিয়ে একটু হ্যাং হয়ে গেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সেভ হয়েছে। এবার চেক করে দেখেন আমাকে ইন কনস্ট্রাক্টর দেখাচ্ছে, ইন ক্রিয়েটও দেখাচ্ছে। তার মানে এখানে যখন অবজেক্ট তৈরি হয়েছে তখন কনস্ট্রাক্টর রান করেছে, আর যখন আমি ফাংশনকে কল করেছি তখন মূলত ক্রিয়েট কল হয়েছে। বাট এখানেও যে কাজটা হয়ে থাকে যে ইনস্ট্যান্স তৈরি হওয়ার সাথে সাথে যে কনস্ট্রাক্টর রান করে, আবার আমি যদি কোনো ফাংশন কল করি, এই ফাংশনটা যখন আমি কল করেছি, এই ফাংশন কল হলে সে প্রথমে কনস্ট্রাক্টরকে এক্সিকিউট করেই কিন্তু ক্রিয়েটে আসে। আমি বোঝাতে পেরেছি? তো তো সো কনস্ট্রাক্টর অলওয়েজ এক্সিকিউট হয়ে যাচ্ছে যখনই আমি কি করছি, আমার ইনস্ট্যান্সটা কল হচ্ছে। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি রাখতে পারি? গতদিন যেরকম আমি বলছিলাম যে মনে করেন যে আমি কোনো একটা ফাইল থেকে কোনো ডাটা আমি রিড করতে চাচ্ছি, লিখে রাখেন বিজন এবং বুলবুল, ফাইল রিলেটেড ফাংশনস, মানে ফাইল নিয়ে যত ফাংশন আছে এই যে দেখেন ফাইল নিয়ে যে ফাংশন আছে এই ফাংশনগুলো আমাদের একটু ভালো মতো নলেজে থাকতে হবে। লাইক মানে ফাইল নিয়ে এবং এফ ওপেন যে ফাংশনগুলো এফ দিয়ে শুরু হওয়া, এফ ওপেন, এফ ওয়ার্ড স্ট্যাটিক কল, মানে এফ ওপেন, এফ ক্লোজ, খেয়াল করেছেন? এফ রিড, এফ রাইট, হ্যাঁ, এই ফাংশনগুলো একটু স্টাডি করতে হবে। হ্যালো, আচ্ছা একটু খেয়াল করেন
আমি 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 যদি এখান থেকে ইয়ে করি যে এফ ওপেন, এখানে কি কি আছে একটু খেয়াল করেন। এই প্রথমটা হচ্ছে স্ট্রিং ফাইল নেম, আমাকে ফাইলের নামটা দিতে হবে। তারপরে স্ট্রিং মুড, আমাকে মুডটা বলে দিতে হবে। এই যে মুড, the mood per you required to write following the list of possible mood of R read, R plus W write, W plus read write, A append, A plus X। এই যে প্যারামিটার গুলো দেখা যাচ্ছে না, যে যে প্যারামিটার আছে এবং সেই প্যারামিটারের করসপন্ডিংস, হ্যাঁ, যে কোন প্যারামিটারের কি কাজ। মনে করেন যে এই যে এখানে লেখা আছে আর ওপেন টু রিড অনলি, প্লেস দ্য ফাইল পয়েন্টার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইল, আবার প্লাস দিয়ে ওপেন রিড অ্যান্ড রাইট। ওকে, সো আর প্লাস লিখলে রিড অ্যান্ড রাইট হবে। সো এরকম প্যারামিটার দিয়ে আপনি কি করতে পারেন, কোনো একটা ফাইলকে ওপেন করতে পারেন, রাইট। সো ফর এক্সাম্পল আমি যদি বলি যে এফ ওপেন ফাইল নেম আর মুড, আমি যদি মুডটাকে রিড আর রাইট বলি আর প্লাস লিখবো, তাই না? আর ফাইলের নামটা আমি যদি বলি যে কোটেশন ডট ডট স্ল্যাশ টেস্ট ডট টেক্সট, এরকম ফাংশন আছে না যে আমার কোনো ফাইলে লেখা আছে তারপর থেকে আমি শুরু করব, অ্যাপেন্ড করতে পারেন, হ্যাঁ আপনি করতেই পারেন। ওটা একটু দেখেন তো স্যার। এই যে প্যারামিটার লিস্টটা দেখলেই পাবেন, হ্যাঁ আপনি সেটা পারবেন। আচ্ছা, হ্যাঁ করা যায়। তো আমি ওপেন করছি, আমি একটা টেক্সট ফাইল, দেখেন আমি ডট ডট স্ল্যাশ দিয়েছি, দ্যাট মিন্স আমি ডে 12 এর মধ্যে একটা টেক্সট ফাইল তৈরি করব। নিউ থেকে আদার ফাইলে গিয়ে এমটি ফাইল নিচ্ছি, টেস্ট ডট টেক্সট। হ্যালো হ্যালো বাংলাদেশ, ইন্ডিয়া স্যার। হ্যাঁ না বাংলাদেশ হাইরা গেছে, ইন্ডিয়া কোন স্যার? বিজনকে দরজার ওই পাশে রেখে আসেন। ও দুইজন উঁচু করে তুলে দরজার ওই পাশে রেখে আসেন, ও 10 মিনিট দাঁড়িয়ে থাকুক। আচ্ছা, এবার যদি আমরা এবিসি, এই যে আমি বলছি রিড আর রাইট, তাই না? সো এবার আমি যদি এই ফাংশনটাকে বলি ইকো এফ রিড, একটু খেয়াল করেন এখানে হ্যান্ডেল এ ফাইল সিস্টেম পয়েন্টার, ওকে, resource that is typically created using f open a length up to length number of byte read। ওকে, সো আপনি কিভাবে এটাকে রিড করবেন বা কোন ভ্যালু দিয়ে আপনি রিড করবেন। এ ফাইল সিস্টেম পয়েন্টার resource that is typically created using
এফ ওপেন, তাহলে আপনি রিড করতে চাচ্ছেন তাই না, রিড করতে যাচ্ছেন এবং লেন্থ আপনি বলবেন যে আপ টু লেন্থ নাম্বার অফ বাইট রিড, যে আপনি কত বাইট রিড করতে চাচ্ছেন, এটা বাইট সিস্টেমে। এটা কোন কোন ইয়েতে চলে, পিএসপি 4, পিএসপি 5 এবং পিএসপি 7। আচ্ছা, আমরা একটু php.net এ যাই এবার। কি আসছে বাবা এগুলো, এরা এমন অবস্থা করে রেখেছে সবকিছুই। দেখেন এবার আমি এফরিডে এসেছি, এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এই যে লেন্থ এবং হ্যান্ডলের কথা বলা হচ্ছে, সিস্টেম প্যারামিটার রিসোর্স, ফাইল নেমকে আপনি কি করছেন, কোনো একটা ফাইল নেম আপনি নিলেন, সেই ফাইল নেমটা দিয়ে এফ ওপেন এবং রিড করে একটা হ্যান্ডলার আপনার হাতে আসছে, সে আপনি এফ রিড করতে চাচ্ছেন, ওই হ্যান্ডলারকে ফাইলের সাইজ দিয়ে ফাইল নেম টা আপনি দিয়ে দিলেন, যে ওই ফাইলের সাইজ কি আপনি সবকিছু রিড করে আনতে চাচ্ছেন, তারপরে আবার আপনি এফ ক্লোজ করে দিচ্ছেন হ্যান্ডেলটাকে। আমি এই এক্সাম্পলটা একটু দেখাতে চাচ্ছিলাম, বাট এটাকে আমি বিভিন্ন জায়গায় প্লেস করে রাখতে পারি। তো এই যে মনে করেন যে আমি একটা হ্যান্ডলার বানাচ্ছি, আমি হ্যান্ডলারটা বানাবো এখানে, এফ ওপেনের মাধ্যমে আমি যে টেক্সট ফাইলটাকে রিড করতে চাচ্ছি, সেই ফাইলটা রিড করার ফাইলটাকে হ্যান্ডলারের মধ্যে রেখে দিলাম, ও সকল ইনফরমেশন আমি কি দিয়ে আমি রিড রাইট করব, এবং ফাইলের পাথটাও আছে, ঠিক আছে। ক্রিয়েটের মধ্যে এসে আমি এফ রিডে প্রথমে হ্যান্ডলারকে দিব এবং লেন্থ, আমি সবকিছু পড়তে চাচ্ছি তাই না, আমি সব পড়তে চাচ্ছি, তার মানে আমার লেন্থটা জানা দরকার। একটু খেয়াল করেন আমার লেন্থটা কিভাবে জানবো, ফাইল সাইজ নামে একটা ফাংশন আছে, আমি কিছুক্ষণ আগে ফাইল নিয়ে যে ফাংশনগুলোর কথা বললাম, সো ওই ফাইলের সাইজটা আমার একটু জানার দরকার আছে। সো আমার সেকেন্ড প্যারামিটারটা ফাংশনটা হবে কি, ফাইল সাইজ, এবং এটা কোথা থেকে পাবো, ফাইলটা পাবো হচ্ছে ফাইলের লোকেশন থেকে। সো বেটার হচ্ছে এই যে লোকেশনটা, এই লোকেশনটাকে ফাইল পাথ বা ফাইল নেম যাই আমি বলি না কেন, ডলার ফাইল পাথ ইকুয়াল এখানে দিয়ে রাখি, ওকে। দেন এই ফাইল পাথটা আমি বসিয়ে দেই কোথায়, ফাইল সাইজে, ওকে। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে থেকে আমি ফাইলের পাথ এবং ফাইলকে আমি ওপেন করে হ্যান্ডেল করলাম, এবং আমি যেটা করতে চাচ্ছি যে আমি এফ রিড করে ফাইলটাকে দেখতে চাচ্ছি যে ফাইলের মধ্যে কি আছে। তো আমাকে কি করতে হবে, ইন্ডেক্স থেকে আমাকে ক্রিয়েট ফাংশনটা কল করতে হবে, সেটা আমি কিন্তু করেছি। এবং ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে যে এখান থেকে এটাকে ইকো করে দেওয়া আছে। সো আমি যদি এখন ইন্ডেক্সটাকে রান করাই,
এখানে বেশ কিছু এরর আসে যে এফ ওপেন ফেইল টু ওপেন স্ট্রিম, দ্যাট মিনস এই ফাইলকে সে পায় নাই। ফাইলটার পাথটা সে ঠিক মতো পায় নাই। সো ফাইলের পাথটা যদি আমরা ঠিক মতো দিতে চাই, test dot text দেখেন পেয়েছে। এখন হ্যান্ডেল আমাকে বলছে লাইন নাম্বার 10 এ আনডিফাইন্ড ভেরিয়েবল হ্যান্ডেল বলা হচ্ছে। এই ভেরিয়েবলটা ডিফাইন না। আমি ডিফাইন করে রাখি। হ্যান্ডেলের ভেরিয়েবল আমাকে ডিফাইন করা হয়েছে। এবার আনডিফাইন্ড ভেরিয়েবল হ্যান্ডেল বলা হচ্ছে লাইন নাম্বার 11 এ। ওকে, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা তো এই প্রপার্টি গুলো হচ্ছে কনস্ট্রাক্টরে। সো কনস্ট্রাক্টরের এই পার্টিকুলার প্রপার্টি গুলোকে আমরা এভাবে ডিক্লেয়ার না করে ঠিক এভাবে বলি, দিস এবং এই হ্যান্ডেলটাকে পাবো আমি এখানে এভাবে। ওকে, ঠিক একইভাবে ফাইল পাথটাকেও, ঠিক আছে। এটা যে অবজেক্ট ওরিয়েন্টেড, দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ, অবজেক্ট ছাড়া কোনো কিছু কাজ করে না। অলওয়েজ আপনাকে অবজেক্ট আকারেই যেতে হবে, ঠিক আছে। দেখেন আমি ওই ফাইলে রিড করতে পারছি। তার মানে এই ক্লাসটা যদি শুধু ওই ফাইলকে বেস করে হয়, মনে করেন আমি যদি ডেটাবেজের কনসেপ্টে যেতাম, তাহলে ডেটাবেজের যে কাজগুলো হতো, যে ডেটাবেজের কানেকশনটা যদি আমি এখানে তৈরি করে রাখতাম, তাহলে আমি যে কোনো ফাংশনের মধ্যে থেকে সেই কানেকশনটা আমি অ্যাক্সেস করতে পারতাম, রাইট। এখন আমি ডেটাবেজের পরিবর্তে এখানে কি করেছি, ফাইল নিয়ে কাজ করেছি। সো একটা ফাইল নিয়েছি, সেই ফাইলটাকে আমি ওপেন করেছি রিড রাইট মোডে। আমি আমি এখান থেকে যেটা করেছি যে দেন ফাইলটার ভ্যালুটাকে আমি ভিন্ন আরেকটা ফাংশন থেকে রিড করার চেষ্টা করেছি। সো আমি কিন্তু এখানে পার্টিকুলার সাইজ দিয়ে সেই সাইজ অনুযায়ী আমি বাইটে যদি আমি সাইজ দেই, এই যে মনে করেন আমি এখানে 100টা ক্যারেক্টার দেখব, ঠিক আছে। আমি এখানে 100টা ক্যারেক্টার, আমি এখানে 8টা ক্যারেক্টার দেখব। সবাই একটু ভালো করে বোঝেন। আমি 8টা ক্যারেক্টার দেখতে চাচ্ছি। আমি নয়েজ পাচ্ছি, বুঝতে পারছেন আপনারা? আমি যদি বলি 64, এটা হচ্ছে ফাইল সাইজ। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে সাইজ, যে আমি সাইজটা দিব সেই অনুযায়ী সে আউটপুটটা দেবে। তো ক্যাশ হয়ে গেছে। আমরা যদি এই ফাংশনটা দেখি, এই যে লেন্থ, read up to length byte from the file pointer referred by the handle. Reading stop as soon as one of the following condition is met. Okay, so length byte have been read.
সো আমি যদি বলি 64, তাহলে 64 বাইট, তাই না? 64 বাইট মিন্স 64 বাইট, 64 ক্যারেক্টার সে রিড করবে, তাই না? আমি যদি বলি 6 বাইট, তার মানে সে 6 ক্যারেক্টারকে রিড করবে। লেটস চেক। 1 2 3 4 5 একটা স্পেস ছিল, সো সে হচ্ছে, আমি যদি 9 বলি, একটু খেয়াল করেন, 9টা ক্যারেক্টার সে রিড করেছে। সো বিজন, আপনি বুঝতে পারছেন? তো আপনি যদি মনে করেন যে আপনি রিড করছেন, এবার আপনি রাইট করবেন, এফ রাইট, আপনি হ্যান্ডেলার নেবেন এবং আপনি রাইট করতে চাইবেন, ঠিক আছে? আপনি হ্যান্ডেলার নিচ্ছেন, এই যে দিস দিয়ে হ্যান্ডেলারটাকে নিলেন, দিস দিয়ে আপনি হ্যান্ডেলারটাকে নিলেন এবং এই স্ট্রিংটা আপনি মনে করেন দিস string is added from create function. সো এটা তো রিড হয়ে যাবে, তাই না? এটা কি করবে? রাইট করে দেবে, তাই তো? সো আমি এই ফাইলটাকে যদি আমি এক্সিকিউট করাই, এক্সিকিউট হয়েছে, তো এবার আমি আমাদের যে টেক্সট ফাইলটা আছে সেখানে যাই, দেখেন এটাকে কি করেছে, এই যে দিস স্ট্রিং ইজ অ্যাডেড ফ্রম ক্রিয়েট ফাংশন। ক্লিয়ার? ওইটাকে অ্যাড করে দিয়েছে। আমরা বুঝতে পারছি কিনা? সো সো আমরা যদি এইবার দেখি, আমি এই লাইনটাকে বাদ দেই, অলরেডি রাইট করা আছে। আমি এটাকে এভাবে লাইন করে ফেলি, এবার আমি রিড করতে চাচ্ছি। হ্যালো বাংলাদেশ, দিস স্ট্রিং ইজ অ্যাডেড ফ্রম ক্রিয়েট ফাংশন। আমি শুধু কি করেছি, রিড করেছি, তাই না? এবার আমি যদি আবারও রাইট করতে চাই, একটু খেয়াল করবেন, আমি আবারও রাইট করতে চাচ্ছি। রাইট করতে চাইলে কি হবে, আমি যদি আবারও রান করাই, এখানে যদি যাই, আবার দিস স্ট্রিং ইজ অ্যাডেড ফ্রম ক্রিয়েট ফাংশন। খেয়াল করেছেন? এখন এন্টার মেরে নিচে আনবেন। এন্টার মেরে নিচে আনার যে বিষয়টা, সেটা হচ্ছে যে রিড রাইট কনসেপ্টে আপনি যে প্যারামিটার গুলো রয়েছে না, সেই রাইট প্যারামিটারটা আমাদের একটু সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। সো আমরা এখান থেকে যাই, এখানে এফ ওপেনে এই জায়গাটাতে আপনি যখন আসছেন, এই যে ডাব্লিউ, ওপেন রিডিং অ্যান্ড রাইটিং, প্লিজ প্লেস দ্য ফাইল পয়েন্টার at open for the reading and writing, place the file pointer at the beginning of the file and truncate the file to 0 length.
if the file does not exist, attempt to create it. Okay, আর এ হচ্ছে ওপেন রাইট অনলি। একটু খেয়াল করেন, এই যে W প্লাস R প্লাস ওপেন reading and writing, place the file pointer at the beginning of the file. So ওই R প্লাস এবং W প্লাস এর মধ্যে পার্থক্য আছে, যে R প্লাস কিন্তু যদি ফাইল না পায় তখন সে কাজ করবে না, আর W প্লাসটা হচ্ছে যদি আমি পাথ দেখিয়ে দেই সেই পাথে সে ফাইল ক্রিয়েট করবে, তারপরে সে তার ভেতরে রিড রাইট করবে। ওকে, আচ্ছা, let's check. হ্যালো বাংলাদেশ আসছে, তাই না? এই যে বিআর বসিয়েছে, দ্যাট মিনস আমি এই যে বিআর দিয়ে আমি যদি লাইন ব্রেক করতে চাই সেটা কিন্তু সে ব্রেকটা নিচ্ছে না। ওকে, আচ্ছা, সো ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট যে আপনি কিভাবে রাইট করতে গিয়ে লাইন ব্রেক দিতে পারেন, এটা একটু করেন উইথ অটোলোড এবং এই কনস্ট্রাক্টের যে পর্যন্ত আমি আলোচনা করলাম এই দুটো জিনিস একটু প্র্যাকটিস করেন। ওকে, 15 মিনিটস টাইম। এটা আমি রেখে দিচ্ছি, সমস্যা নেই, আমার স্ক্রিন শেয়ার করা আছে। দুইটা মিউজিক ফাংশন দেখেছি, আপনারা প্র্যাকটিসটা দেরি করে ফেলেছেন। শাহেদ ওরা মানে দুইজনই কি সবগুলো করেছে? হ্যাঁ, দুইটাই হয়েছে। ওকে, এবার আসি আরেকটা ম্যাজিক মেথড নিয়ে। ডিস্ট্রাক্ট, গতদিন বলেছিলাম যে এটার কাজ কি? কি করে দেবে? না, সে প্রসেসটাকে কিল করে দেবে, যেটা বেসিক্যালি কনস্ট্রাক্টরে যেটাকে আমি ওপেন করেছি ওই প্রসেসটাকে, একটা প্রসেসটি স্টার্ট হয়েছে তাই না, একটা ফাইল ওপেন হয়েছে, ফাইল রিড রাইট মোডে আছে বা যে মোডেই থাকুক, আমি ওটাকে কি করে আসতে পারি? বন্ধ করে দিতে পারি। মনে করেন যে ডিস্ট্রাক্টের কাজ হচ্ছে তোমার এক্সিকিউশন শেষ, যে যে প্রসেসগুলো স্টার্ট হয়েছিল, যে যে সার্ভিসগুলো স্টার্ট হয়েছিল সেগুলো বন্ধ করে দাও। এখন মনে করেন আপনি গাড়ি চালাবেন। স্যার, তাদের একটা কোশ্চেন আছে। বলেন। নিউ লাইন দিছে, নিউ লাইন হইছে, বাট টেক্সট ফাইলে যেহেতু করছে, সো টেক্সট ফাইলের মধ্যে নিউ লাইন দেখাচ্ছে না, বাট ওই সেম টেক্সট ফাইলটা যদি ব্রাউজার ওপেন করে তাও নিউ লাইন দেখা যায় না, কিন্তু ওই টেক্সট ফাইলের ডাটা যদি নেটবিনস বা তাদের এডিটর ওপেন করে তখন নিউ লাইনটা দেখা যাচ্ছে। বাট ওই ব্রাউজারে বা টেক্সট ফাইলের মধ্যে নিউ লাইন এন্টার দিয়ে আসছে সেটা দেখাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই। টেক্সট ফাইলটা তো আর এক্সিকিউটেবল না, বাট ওই ফাইলটা যখন আপনি রিড করে ব্রাউজারে নিয়ে যাচ্ছেন তখন ওই সে ট্যাগটাকে চিনতে পারছে। বুঝতে পেরেছি? মনে করেন যে আমার এখানে বিআর আছে, তাই না? আমি যে বিআরটা পেয়েছি, আমার এই ফাইলটার মধ্যে বিআর আছে, আমি যদি এখন এর রিড মোডে ধরেন আমি এটা আউটপুটে নিয়ে যাই, সে তো নিচেই আসবে, কারণ ব্রাউজার তো বিআর কে চিনে। ব্রাউজারে কি আসতেছে? না, ব্রাউজার আসেনি। আচ্ছা, আমি এক্সাম্পলটা দেখিয়েছিলাম, আপনারা ওটা কতটুকু খেয়াল করেছেন এটা বলার জন্যই কিন্তু এটা করতে বলেছিলাম, যে আপনারা নিউ লাইন করেন। আমি কিন্তু এটা ওপেন করেছিলাম টেক্সট প্যাডে, হ্যাঁ,
নেটবিনস বিআর দেখিয়েছি, পাশাপাশি লাইনে এসেছে, বাট এই বিআর তো HTML ট্যাগ, ব্রাউজার তো সেটাকে চিনে ফেলবে, রাইট? ওকে, সো আমি যেটা বলছিলাম যে ডিস্ট্রাক্টরের কাজ হচ্ছে সার্ভিসকে অফ করা। যেমন আপনি গাড়ি যখন চালাতে যাবেন, আপনি গাড়ি চালানোর জন্য শুরুতে গাড়িটা স্টার্ট দিয়ে দেন না আপনি পিক আপ দেবেন, তাই না? আবার গাড়ি থেকে যখন নেমে আসবেন, আপনি কি চালু রেখেই নেমে চলে আসবেন? বন্ধ করে দিয়ে চলে আসবেন। সো এর কাজটা তাই, ডিস্ট্রাক্টর এটাও অটো রান করে এবং এটাকে আলটিমেটলি ক্লোজ করে দেয়। মানে সার্ভিস যেগুলো ওপেন হয়েছিল সেই সার্ভিসগুলোকে অফ রাখা হয়। লাইক আপনি এখানে ইউজ করবেন এফ ক্লোজ, হ্যান্ডেলটা দিয়ে দিলেন। আপনি যাকে ওপেন করেছিলেন, আপনি হ্যান্ডেলের মধ্যে কি তা সে আছে না? এই যে আপনি একে ওপেন করেছিলেন, সো সেই সার্ভিসটা আপনি অফ করে দিচ্ছেন। সো এখন কিন্তু ফাইলটা ক্লোজ অবস্থায় আছে। ক্লিয়ার? এই যে এটা তো অ্যাড হতে থাকবে, যতবার আপনি দেবেন অ্যাড হতে থাকবে। হবে না যে আমি প্রতিবার কি করছি? হ্যাঁ, আপনি রাইট করছেন, প্রতিবার যখনই লোড করছেন রাইট হচ্ছে। সো এই লাইনটা বারবার রাইট হয়ে যাচ্ছে। খেয়াল করেন, আমি প্রতিবার লোড দিচ্ছি, আমার ফাইলটা ততবার রাইট হচ্ছে। সো লেটস চেক এখানে কতবার রাইট হয়েছে। বুঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, সো আমি আমি তিনটা ম্যাজিক ফাংশন নিয়ে কথা বললাম, অটো লোড, কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট। এবার বেসিক্যালি আমি আলোচনা করব গেট নামে যে ম্যাজিক ফাংশনটা আছে, ঠিক তার। গেট ম্যাজিক ফাংশনটা অনেকভাবেই বলেন। ডিস্ট্রাক্টের এর কোনো এক্সিকিউশন দেখা যায় না, ডিস্ট্রাক্টের কোনো এক্সিকিউশন নেই। ডিস্ট্রাক্টে যেটা করা হয়, আমি যে সার্ভিসটা ওপেন করেছি সেই সার্ভিসটাকে বন্ধ করে যাব সেখানে, এবং এটাকে কল করার দরকার পড়বে না, সে অটোমেটিক সেটাই নিজেকেই এক্সিকিউট করে নেবে। এই যে এখান থেকে আপনি এফ ওপেন করেছিলেন, মনে আছে? ফাইলটা আপনার ওপেন ছিল, আপনি যখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন তখন আপনি ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছেন। ফাইল ক্লোজ করা মানে কি, আপনি এর পরে কেউ যদি চেষ্টা করে এটাকে রিড রাইট করার, সে পারবে না। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে মনে করেন আমি আপনার এক্স ওয়াই জেড এ ক্লাসে একটা মেথড ডিস্ট্রাক্ট করব, সেক্ষেত্রে দিস দিয়ে ওই ক্লাসের মেথডটা লিখে দিলে তো সে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। বুঝি নাই। আবার বলুন। না, আমি বলতে চাচ্ছি স্যার, মনে করেন যে এক্স ওয়াই জেড আমার যে ক্লাসটা আছে, ওই ক্লাস মনে করেন স্টুডেন্ট নামে একটা মেথড আছে। তো আপনি ওটাকে ডিস্ট্রাক্ট করতে বা সার্ভিসটা অফ করতে, তো সেক্ষেত্রে যদি আমি দিই মানে ওই ক্লাসে ওই মেথডটাকে তো আমি দিস দিয়ে অফ করে দিতে পারবো, তাই না? না, আপনি সেটা করতে পারবেন না। ওটা তো একটা ফাংশন, সেটা তো বন্ধ করার কোনো কিছু না। এটা এমন একটা জায়গা, ডিস্ট্রাক্ট হচ্ছে এমন একটা জায়গা, আমি বোঝেন সার্ভিস, মনে করেন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, এখানে আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, কনস্ট্রাক্টরের মধ্যে আমি ফাইলকে কেন ওপেন করলাম, কেনই বা আমি ফাইলকে এখানে ক্লোজ করলাম। আমি এখানে যে যে কাজগুলো করতে পারি, কনস্ট্রাক্টরের মধ্যে নরমালি যে কাজগুলো করা হয়ে থাকে, মনে করেন যে এখানে যে কাজগুলো করব সেটা আমি পুরো ক্লাসে সেটা সুবিধা পাবো। আপনি ফাইলটা ওপেন করেছেন, ওই ফাইল নিয়ে আপনি কাজ করবেন, এই ক্লাসের ভেতরে যত ফাংশন হবে সবই সেই সুবিধাটা নেবে, রাইট? যদি আমি এখানে এটা না করে ডেটাবেজের কানেকশন করতাম, তাহলে ডেটাবেজ রিলেটেড সকল সুবিধা আমি পেতাম। বুঝতে পেরেছেন? আমি মনে করেন যে দুইটা ইমেল পাঠাবো, একটা ওয়েলকাম ইমেল আর একটা হচ্ছে থ্যাংক ইউ ইমেল। বিষয়টা বোঝেন?
মনে করেন এই আমার কথা হচ্ছে যে এই ক্লাসের কোনো একটা ফাংশনে আসলে আমি একজনকে একটা থ্যাংক ইউ ইমেল পাঠিয়ে দিব, তার মানে ওটা লিখবো কোথায়? কনস্ট্রাক্টরে, রাইট? ওয়েলকাম ইমেল আমি পাঠিয়ে দিব, কনস্ট্রাক্টরে লিখবো সেটা। আর যখনই আমি ক্লাস থেকে বের হয়ে যাব তখন আমি একটা থ্যাংক ইউ ইমেল দেব, সেটা কোথা থেকে দিব? ডিস্ট্রাক্টর থেকে দিব। সো এই দুইটা ম্যাজিক ফাংশন হচ্ছে এরকম যে ক্লাসের যে কাজগুলো মানে সবগুলো ফাংশনের জন্যই কমন, এমন জায়গায় সেটা হচ্ছে যে এখানে কিছু কাজ করে রাখলে সেটা অন্যান্য ফাংশন খুব সহজে সেটা ইউজ করতে পারবে। মনে করেন আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, সবাই সেটা পাবে। আমি এখানে ফাইলটা ওপেন করেছি, এই যে হ্যান্ডেলারটা সেটা সব ফাংশনই সেটা অ্যাক্সেস করতে পারবে। বাট আমি যদি এই কাজটা কোনো একটা পার্টিকুলার ফাংশনে করতাম, আমি ধরেন এই কাজটা শুধু ক্রিয়েট ফাংশনে করেছি, এটা এর বেলায় ঠিক আছে, ইটস কোয়াইট ওকে। ডেফিনেটলি কাজ করবে, ডেফিনেটলি সে কাজ করবে, কিন্তু প্রবলেম হবে কি সে হ্যান্ডেলারকে খুঁজে পাবে না। ডিস্ট্রাক্টর রান হয়ে যাবে ঠিকই, বাট এই হ্যান্ডেলারকে সে খুঁজে পাবে না, কারণ এই হ্যান্ডেলারটা চলে গেছে কোনো একটা ফাংশনের আন্ডারে, যেটা এই যে হ্যান্ডেলার যে প্রপার্টিটা সেটা সে লোকাল প্রপার্টি হয়ে গেছে। সেটা বুঝতে পেরেছেন? এই প্রপার্টিটা এই ফাংশনের, বাট এই প্রপার্টিটা এখন গ্লোবাল প্রপার্টি না। বুঝতে পেরেছেন? রাইট। সো গ্লোবাল করতে চাইলে সেটা রাখতে হবে কোথায়? এবার আসি, এবার একটু খেয়াল করেন। এবার হচ্ছে আমি গেট প্রপার্টি সেট প্রপার্টি নিয়ে কথা বলবো। গেট এন্ড সেট, গেট ম্যাজিক মেথড। সো আমি একটা কাজ করি, আমি একটা প্রপার্টি এখানে নেই, পাবলিক ডাটা, দিস ইজ টেস্ট ডাটা। একটা ডাটা নামে একটা প্রপার্টি আমি নিয়েছি। আমি যদি বলি ডলার ইকো, ডলার কেন বলছি, ডলার এবিসি ডাটা। ডেটা তো একটা ভেরিয়েবল, তাই না? ডেটা ভেরিয়েবল না? একটু খেয়াল করেন, আমি কিন্তু এখনো কলকে ইউজ করি নাই, আমি ইকো করতে চাচ্ছি ডলার ডেটা, দিস ইজ টেস্ট ডেটা। এই ভেরিয়েবলকে কিন্তু আমি রিড করতে পারছি না? না, এটা কনস্ট্রাক্টরের বাইরেই আছে, এটা একটা পাবলিক প্রপার্টি। সো আমি ক্লাসের পাবলিক প্রপার্টিকে অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। অবজেক্ট মানে প্রপার্টি হোক আর মেথড, আমি তো অ্যাক্সেস করতে পারি, তাই কিনা? পারি স্যার, মেথডও পারি, ভেরিয়েবল অ্যারেও পারি, তাই কিনা? বাট আমি এখন ধরেন এটাকে আমি এভাবে লিখি, অ্যারে নেম শাহিল age 9। ডাটা কি একটা অ্যারে হয়ে গেছে না?
অ্যারে হয়েছে, তাই না? তো আমি জাস্ট নেম বলেছি, লেটস চেক। আমি ভেতরের ভ্যালু অ্যাক্সেস করতে পারছি, এটা ভেরিয়েবল হোক আর অ্যারে। অ্যারে বললে যদি আমি এখানে সরাসরি অ্যারে দিতাম তাহলে প্রবলেম হতো কি, এরর আসতো। অ্যারে কি ইকো করা যায়? না না অ্যারে কি ইকো করা যায় না। এই জন্য অ্যারে ইজ স্ট্রিং কনভার্সন, এটা তো মানে আমি অ্যারে কে স্ট্রিং আকারে কনভার্ট করতে চেয়েছি, তো হবে না। সো আমি ইনডেক্স দিয়ে এটাকে রিড করতে পারি, রাইট? বাট যদি এরকম হয়, মানে কল ফাংশনের ইউজটা আমি দেখানোর চেষ্টা করছি, লাইক প্রাইভেট, তখন কি আমি এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো? না। এই যে আনকট এরর, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি এবিসির, আমি ডাটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো সেই ক্ষেত্রে নরমালি কি হয়ে থাকে, বা আপনি নিজেই এক্সেপশন হ্যান্ডেল করতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে যদি একজন কোনো একটা ফাংশন রিটার্ন মানে কল করে অথবা প্রপার্টি জানতে চায়, বাট সেটা নেই অথবা প্রাইভেট, রাইট? প্রাইভেট অথবা প্রোটেক্টেড। একটু ভালো করে বোঝেন। হ্যালো, একটু ভালো করে বোঝেন, আমি কিন্তু এখনো কল ফাংশনটা ইউজ করি নাই। যদি ক্লাসে কোনো ফাংশন যেটা আপনি কল করেছেন, মনে করেন আপনি এবিসি নামে একটা ফাংশন কল করেছেন, অথবা আপডেট নামে একটা ফাংশন কল করেছেন, অথবা এ নামে একটা ভেরিয়েবল কল করেছেন, বাট ওই ভেরিয়েবলটা ওই ক্লাসে নেই বা ফাংশনটা ক্লাসে নেই, অথবা থাকলেও সেটা প্রাইভেট অবস্থায় আছে, কোনো ফ্যাটাল এরর দেবে না, আপনি যে মেসেজটা দেবেন সেটাই শো করবে। তো সেই কাজটা যদি আপনি করতে চান, আপনি ম্যাজিক ফাংশন কলের হেল্প নিতে পারেন, অথবা আবার ওই কল ফাংশনকে আপনি ডিফারেন্ট স্টাইলে ইউজও করতে পারেন। আপনি প্রাইভেট বা প্রোটেক্টেড ফাংশনের মধ্যে থেকেও ওই অ্যারে অথবা ভেরিয়েবলে ভ্যালু রিড অথবা রাইটও আপনি করতে পারেন ইউজিং মেথড ফাংশন কল। সো কিভাবে হচ্ছে সেটা একটু দেখেন। নরমালি কল ফাংশন গুলো এভাবে লেখা হয়, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কল, কলের নরমালি দুইটা প্যারামিটার দেয়া হয়, একটা হচ্ছে যে নামটা এবং তার প্যারামিটারটা। তো নাম এবং প্যারামিটার মূলত কল ফাংশন নিয়ে কাজ করে। তো আমি যখন একটু খেয়াল করেন, আমি এই কলটাকে বাদ দেই, কমেন্ট আউট করে রাখি, আমি এবিসি দিয়ে এটা কি একটা ফাংশন হলো না? সে ডাটা নামে একটা ফাংশন খুঁজবে, খেয়াল করেন, আনকট এরর, কল এ আনডিফাইন্ড মেথড ডেটা। সে ডাটা নামে একটা আনডিফাইন্ড মেথড খুঁজছে, সে পাচ্ছে না। বাট আমি যদি কলটা দিয়ে রাখি, কল ফাংশন, জাস্ট কল ফাংশন কল করা আছে, এরর কিন্তু নেই। খেয়াল করেছেন? মানে কল যেটা করবে, যদি কোনো ফাংশন অথবা কোনো ভেরিয়েবল অথবা কোনো অ্যারে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, প্রাইভেট অথবা প্রোটেক্টেড অথবা নেই, এই কল ফাংশন থাকলে সে ওই এক্সেপশনটাকে ধরে নেবে এবং আপনি নিজের মতো করে সেটাকে আপনি ইউজ করতে পারেন। আপনি এভাবে বলে দিতে পারেন, দেখেন
নেম ফাংশন আনডিফাইন্ড। দেখেন ডাটা ফাংশন আনডিফাইন্ড। সো এই নেমের মধ্যে কি চলে আসবে, অটোমেটিক সেই ফাংশনের নামটা চলে আসবে। ঠিক আছে, কল ফাংশনটা মানে ম্যাজিক ফাংশনের পাওয়ার গুলো একটু ভালো করে বুঝবেন। আমি কিন্তু বলে দেই নাই যে কোন ফাংশন, বাট সে কিন্তু ঠিকই ধরে ফেলেছে কোন ফাংশন। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ফাংশনের নেম, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে আর্গুমেন্ট, দ্যাট মিন্স প্যারামিটার, এটা একটা অ্যারে। এই নেমটা হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে অ্যারে। কলের যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা কি অ্যারে। সো এটা জানবেন কি করে, আন্ডারস্কোর আন্ডারস্কোর কল যখন দিচ্ছেন তখন কিন্তু এই যে কল ফাংশনের যে হেল্প লাইনটা আছে, আপনি ওই ডট নেটে গিয়ে পিএসপি ম্যানুয়ালের ডট নেটে গিয়ে দেখতে পাবেন এটা ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল আর এটা হচ্ছে অ্যারে। ওকে, সো প্রথমটা হচ্ছে ফাংশনের নাম আর দ্বিতীয়টা আসে হচ্ছে আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট কিভাবে দেখা যাবে সেটা একটু খেয়াল করেন। আর্গুমেন্টটা হচ্ছে, মনে করেন আপনি ফার্স্ট আর্গুমেন্টে রেখেছেন নেম, সেকেন্ড আর্গুমেন্টে রেখেছেন এজ, মানে দুইটা প্যারামিটার পাঠিয়েছেন আপনি, নেম আর এজ। সো এটা যে একটা অ্যারে সেটা বোঝা যাবে আমি যদি ওই আর্গুমেন্টকে একটু প্রিন্টার করাই দেই। তো খেয়াল করেন, ডাটা ফাংশন আনডিফাইন্ড, অ্যারে 0 তে নেম আর 1 এ কি, বিষয়টা বুঝতে পেরেছেন? সো কল ফাংশন কি করা হয়, কল ফাংশন দিয়ে আমি এমন ওই ফাংশনগুলোকে রিসিভ করব যে ফাংশনের ডেফিনেশন আমার কাছে নেই বা এই এই ক্লাসের ভেতরেই নেই। আবার এরকমও হতে পারে যে এটার মাধ্যমে আমি কি করতে পারি, অনেক লজিক ইমপ্লিমেন্ট করা যায়। আমি কিন্তু যখন এই কলে আছি, কল থেকে কি আমি যে কোনো প্রোটেক্টেড প্রাইভেট ফাংশনকে অ্যাক্সেস করতে পারি? পারি তো? পারি না? সো আমি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ফাংশনগুলোকে অ্যাক্সেস করে আমি সে ধরনের অপারেশন এখান থেকে কিন্তু চাইলেই করতে পারি। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক ফাংশন। একটু ব্রাউজারে যেতে বলতেছে, মানে আউটপুটটা একটু দেখে যাচ্ছে। undefined array data দাঁড়ান আমি এখানে একটু আপনাদের লাইন ব্রেকটা দিয়ে দেই, তাহলে ভালো বুঝবেন। এইবার দেখেন, প্যারামিটারটা পাস করছে, প্যারামিটারটাকে আউটপুট হিসেবে পাস করছে। বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা আরেকটা যে ফাংশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেট ফাংশন। আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট।
গেট এবং সেট এই দুটো ফাংশন অ্যারে এবং অ্যারের মানে অ্যারের ইনডেক্স এবং ভেরিয়েবল নিয়ে কাজ করে, আর কল ফাংশনটা ফাংশন নিয়ে কাজ করে। মানে কলটা ফাংশন নিয়ে কাজ করে, আর গেট আর সেট ভেরিয়েবল অথবা অ্যারের ইনডেক্স নিয়ে কাজ করে। ওকে, একটু খেয়াল করেন, আমি ডাটা নামে একটা অবজেক্টকে মানে অ্যারে প্রপার্টিকে কল করার চেষ্টা করেছি, যদিও ওই প্রপার্টিটা আমার এখানে আছে, বাট এটা কি ধরনের প্রপার্টি? প্রাইভেট প্রপার্টি, তাই না? সো আমি এই ফাংশনটাকে যদি অফ রাখি তাহলে ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছেন যে আনডিফাইন্ড এরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি ডেট। ওকে, বাট আমি যদি এই গেট নামে ফাংশনটাকে ওপেন করে দেই, ম্যাজিক ফাংশনকে, বা আমি আমার ক্লাসের ভেতরে এই ম্যাজিক ফাংশনটা রাখি, তাহলে একটু খেয়াল করেন সে কিন্তু এখন আর এররটা শো করছে না। মানে যখনই কোনো প্রপার্টি সে অ্যাক্সেস পাবে না, মানে কলের বেলায় যখনই কোনো ফাংশনের অ্যাক্সেস পাবে না অথবা ফাংশনকেই খুঁজে পাবে না, তখন কল অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে। আর যখন আমি গেটের কথা বলছি, যখন কোনো প্রপার্টিকে খুঁজে পাবে না অথবা প্রপার্টিটা হচ্ছে প্রাইভেট অথবা প্রোটেক্টেড, তখন ওই গেট ম্যাজিক ফাংশনটা ওপেন হয়ে যাবে। আমি যদি ইকো করি, একটু খেয়াল করেন, নেম, এই নেমটার মধ্যে কি পাওয়া যাবে? ডাটা, তার মানে যাকে আমি কল করেছি। সো আমি এখান থেকে সরাসরি মেসেজ দিয়ে দিতে পারি, অথবা আমি যদি বলি নেম ইকুয়াল, অথবা আমি যদি বলি দিস ডাটা ইকুয়াল, আমার ডাটার মধ্যে কি ছিল? ও, ডাটা তো একটা অ্যারে। নেম শাফানা, রাইট? তাহলে আমি গেট থেকে কি করলাম, ডাটা নেমের মধ্যে শাফানাকে সেট করতে চাচ্ছি। আমি এখান থেকে ডাটাকে কল করেছি, সে কি করবে, এই গেট ফাংশনটা সে মানে কল করবে, কল করে মানে অটোমেটিক এক্সিকিউট হবে এবং নেমে শাফানা সেট হয়ে যাবে। সরি, আমরা পরে কল করেছি, কি কল করব? নেম। আমি ইকো করছি এবিসি ডেটা নেম। আমি একটু কাজ করি, প্রিন্ট আন্ডারস্কোর আর এভাবে দেই, পুরোটাই দেখা যাবে, দিস ডেটা। কোথায় ব্র্যাকেটের এরর হয়েছে? ইকো প্রিন্ট সেমিকোলন। এই যে খেয়াল করেন, আমার অ্যারেটা নেমে আছে সাহিল আর এজে আছে কত? 9। আবার নেমে আছে সাহিল, এজে আছে 9। ওকে, তাই তো থাকার কথা।
দেখেন কি সেট হয়ে গেছে, সাফানো সেট হয়ে গেছে না এখন? ওকে, তো আমি কি করতে পারছি যে আমি কিন্তু ডেটটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, বাট আমি একটা গেট ম্যাজিক ফাংশনের মাধ্যমে কোনো একটা অ্যারের ইন্ডেক্সেও পরিবর্তন সাধন করতে পারছি, আবার আমি এক্সেপশনও থ্রো করাতে পারছি আমার নিজের ইচ্ছে মতো। ক্লিয়ার? আচ্ছা, এটা আরেকটু ভালো করে স্টাডি করবেন। 5টা ম্যাজিক ফাংশন আজকে হলো, আগামী দিন সব শেষ করব ইনশাআল্লাহ, আরেকটু দ্রুত মুভ করব, বাট আরেকটু সুন্দর করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আসবেন। একটু ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিসও করে আসতে পারেন। আমি শাহিদের পেন ড্রাইভারে আমি ডাটাটা তুলে দিচ্ছি, বাট আনফরচুনেটলি আমাকে ড্রপ বক্সটা ফুল দেখাচ্ছে স্টিল। বল। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল, এটা কি আজকে পাবো? ওটা তো পাবলিশ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আমি চেক করি না, দেখেন তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাও আমি দিয়ে দিচ্ছি এবং এটা কাল সকালে পাবলিশড হয়ে যাবে। আমি ড্রপ বক্সের জায়গা ফুল পাচ্ছি, আমি যদিও আপলোড করে রাখছি। ড্রপ বক্স সামহাও ক্লিয়ার হয়ে গেলেই এটা পেয়ে যাবেন। সো আমরা আজকে মঙ্গলবার ক্লাস আছে, আগামী বৃহস্পতিবারেও ক্লাস আছে। ওকে, তো আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।